নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়া। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ওপিনিয়ন পোল আমি এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ, ডিটেল ওপিনিয়ন পোল, প্রত্যেকটা সিটের ডিটেল আলোচনা, কোন নেতার কোন জায়গায় প্রভাব বেশি, প্রত্যেকটা বিষয় মাথায় রেখে আপনারা জানেন প্রত্যেক মাসে আমি ওপিনিয়ন পোল নিয়ে আসি। তো আজকেও সেই দিন চলে এসেছে ডিটেল আলোচনার। আপনাদের সঙ্গে শেয়ার করি কিসের ভিত্তিতে এই ওপিনিয়ন পোল নিয়ে এসেছি। প্রথম হচ্ছে অতি অবশ্যই সি ভোটার সমীক্ষাকে মাথায় রেখে, আর সেকেন্ড হচ্ছে আপনারা জানেন গত 1-1.5 মাস ধরে আমি একটা সার্ভে চালাচ্ছি যেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দেওয়া আছে আর বলা আছে যে এরিয়া থেকে আপনারা অতি অবশ্যই জানাবেন যে কোন দলের প্রভাব বেশি। প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিই অসংখ্য ধন্যবাদ যে দুর্দান্ত রেসপন্স পেয়েছি আমি ইউটিউবে, কমেন্ট থেকে শুরু করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ, আপনাদের মধ্যে অনেকেই আমাকে খুব ভালোভাবে জানিয়েছেন কোন দলের প্রভাব বেশি। অর্থাৎ এই বিষয়টাকেও মাথায় রেখে আপনাদের ওপিনিয়নকে ভীষণভাবে সমর্থন জানিয়ে তার পাশাপাশি পূর্ববর্তী ভোটের রেজাল্টের ডিটেল খুঁটিনাটি বুঝে এই ওপিনিয়ন পোলের প্রত্যেকটা সিট আপনারা জানেন যে আমি ডিটেল আলোচনা করি। সেই ডিটেলেই আজকের ওপিনিয়ন পোল নিয়ে চলে এসেছি। অর্থাৎ এই মুহূর্তে ভোট হলে পরিস্থিতি কোন দিকে ঘুরতো সেটা নিয়ে ডিটেলে আলোচনায় যাই। চলুন। ডিটেল আলোচনার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে লোকসভার বিধানসভা ভোটকে গুলালে চলবে না। লোকসভা ভোটে নরেন্দ্র মোদী ফ্যাক্টর কাজ করে, বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি ফ্যাক্টর কাজ করে, সে বিষয়ে অনেকবারই আমরা কিন্তু প্রমাণ পেয়েছি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই পশ্চিমবঙ্গের যেহেতু 42টা সিট, আর 42টা সিটেই আপনারা জানেন যে আমি সাংসদ সহিত বর্তমান পলিটিক্যাল পরিস্থিতি নিয়ে আমি একটা ডিটেল আলোচনা আনি, তাই আমি এটাকে পুরোপুরি সিটটাকে 42টা সিটকে অ্যালফাবেটিক ওয়েতে সাজিয়ে নিয়েছি। তো এ থেকে একদম জেড পর্যন্ত 42টা সিটের ডিটেল আলোচনা। স্টার্টিংয়েই থাকবো অতি অবশ্যই আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারকে নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে আগের বারের ভোটেও কিন্তু বিপুল পরিমাণে বিজেপি জয়ী হয়েছিল। সেখানকার সাংসদ রয়েছেন জন বার্লা। ইভেন এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু বিজেপির দিকে খুব ভালো করে হোল্ড করা আছে। সুতরাং এই সিট আলিপুরদুয়ার কিন্তু এইবারও বিজেপির খাতায় যেতে চলেছে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই আলিপুরদুয়ারকে অতি অবশ্যই বিজেপি। নেক্সট আমি আপনাদের সামনে নিয়ে আসবো আরামবাগ। আপনারা খুব ভালো করে জানেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, ওনাকে নিয়ে আমি আগেও আপনাদের সামনে ভিডিও এনেছি। অপরূপা পোদ্দারকে কিন্তু রিসেন্টলিও একটা নিউজে ভীষণভাবে হাইলাইট হয়েছিল যে ওনাকে আটকে রাখা হয়েছিল রাস্তার কাজে, কাদা থাকার জন্য, ঠিকঠাক কাজ না করার জন্য অপরূপা পোদ্দারকে গ্রামের লোকজন আটকে দিয়েছিলেন। অর্থাৎ ভীষণভাবে যদি আমরা লক্ষ্য করে থাকি তো অপরূপা পোদ্দারকে যদি তৃণমূল কংগ্রেসের দিক থেকে টিকিট দেওয়া হয়, ইভেন টিকিটের কথা ছেড়েই দিন, যদি সাংসদ হিসেবে অপরূপা পোদ্দারের প্রতি কিন্তু ওখানকার সাধারণ মানুষজনের, আরামবাগের সাধারণ মানুষজনের প্রচুর ক্ষোভ রয়েছে। তার পাশাপাশি আমাকে আরামবাগের জনসাধারণ পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন। তো ওনাদের প্রত্যেকটা বিষয়কে ভিত্তি রেখে আর এই মুহূর্তে যদি ভোট হয় আরামবাগে, তাহলে বলতে বাধ্য হচ্ছি তৃণমূল কংগ্রেসের কিন্তু যদি অপরূপা পোদ্দারই টিকিট পান তাহলে কিন্তু পরিস্থিতি সত্যিই চাপের, তৃণমূল কংগ্রেস কিন্তু পাবে না। যার জন্য বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে অতি অবশ্যই বলতে হচ্ছে যে আরামবাগ বিজেপির খাতায়। নেক্সট আসানসোল। আসানসোলকে নিয়ে আপনাদেরকে বলতে চাই 2019 সালের লোকসভা ভোটটি একবার মনে করে দেখুন। 51% বিজেপি পেয়েছিল, 35% তৃণমূল কংগ্রেস। এবার আমি আসানসোলের সাংসদের কথা বলি, শত্রুঘ্ন সিনহা, ওনাকে কিন্তু কখনোই আসানসোলে দেখা যায় না। এই নিয়ে সাধারণ মানুষজন বেশ আন্দোলনও করেছিলেন। যার জন্য 2019 সালের ভোটকে মাথায় রেখে আর বর্তমান পরিস্থিতির তৃণমূল কংগ্রেসের সাংসদের অবস্থা দেখে আমি অতি অবশ্যই আসানসোলকে বিজেপির খাতায় দিতে চলেছি। নেক্সট আমি আপনাদের সামনে আনবো বহরমপুর। বহরমপুরকে নিয়ে বলে থাকি যে ওখানে সবসময় কিন্তু বিপরীত পলিটিক্স চলে। অধীর চৌধুরী ছাড়া বহরমপুরের মানুষজনের সেরকম অন্য কোনো নেতার নাম বা অন্য কোনো নেতা হিসেবে এখনো ওখানকার জনসাধারণ কাউকে মেনে নিতে পারেননি। অধীর চৌধুরীর ব্যাপারে অনেকের ক্ষোভ থাকতে পারে, কিন্তু তারপরেও অধীর চৌধুরী এখনো পর্যন্ত যথেষ্টভাবে বহরমপুরে নিজের দাপট বজায় রেখেছেন। যার জন্য অতি অবশ্যই বহরমপুরকে আমি কংগ্রেসের খাতায় দেব। নেক্সট আমি আসবো বাঁকুড়া। বাঁকুড়ার বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরি। ওখানকার সাংসদ রয়েছেন সুভাষ সরকার, যিনি আপনারা খুব ভালো করে জানেন এমপি প্লাস কেন্দ্রীয় মন্ত্রী। পরিস্থিতিও বিজেপির দিকে খুবই ভালো ছিল, সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আপনারা দেখেন তাহলে সেই বিজেপি দলের মধ্যে এখন প্রচুর পরিমাণে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে, আর ওনাদের নিজেদের মধ্যেই এখনো পর্যন্ত কিছু ঠিক নেই। অর্থাৎ আবার বাঁকুড়া গোষ্ঠী দ্বন্দ্বের শিকার। যার জন্য যেহেতু এই মুহূর্তে ভোটকে নিয়ে আমার এই সমীক্ষা, তাই বলতে বাধ্য হচ্ছি বাঁকুড়া কিন্তু বিজেপির হাত থেকে বেরোতে চলেছে। আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাঁকুড়াকে আমি তৃণমূল কংগ্রেসের খাতায় ফেলতে চলেছি।
নেক্সট বারাসাতকে নিয়ে আপনাদের সামনে বলে দিই, এখানকার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার হলে ওখানকার সাংসদ জনসাধারণের জন্য কতটা প্রিয় সে বিষয় থেকে অনেক বেশি বারাসাতে কাজ করে মমতা ব্যানার্জি ফ্যাক্টর। এটা আমি আগেও বলেছি, এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ীও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার পাশাপাশি বিজেপি সাংগঠনিকভাবে বারাসাতে একদম ভালো নয়, অর্থাৎ যথেষ্ট উইক, যার জন্য বারাসাতে তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই, বারাসাত তৃণমূল কংগ্রেসের খাতায়। নেক্সট আমি আপনাদের সামনে আনবো বালুরঘাট। আপনারা খুব ভালো করে জানেন সেখানকার সাংসদ রয়েছেন সুকান্ত মজুমদার, যিনি এখন বর্তমানে বিজেপির রাজ্য সভাপতি, যার জন্য বালুরঘাটে কিন্তু রাজ্য সভাপতি হবার জন্যও তার পাশাপাশি ওখানকার সাংসদ হয়েও যথেষ্ট ভালো কাজ করেছেন। বালুরঘাটের জনসাধারণ সুকান্ত মজুমদারকে ভীষণভাবে পছন্দ করেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী অতি অবশ্যই বালুরঘাট বিজেপি। নেক্সট আমরা যাব বনগাঁকে নিয়ে শান্তনু ঠাকুর, ওনাকে নিয়ে কোনো কথা হবে না, আগেও এই সিটটাকে নিয়ে ডিটেল আলোচনা করেছি, এখন আবার বলছি বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই বনগাঁয়, সুতরাং বিজেপি। নেক্সট আমি আপনাদের সামনে আনবো বর্ধমান ইস্টে আমি আবার আপনাদেরকে বলছি যে এখানকার সাংসদ রয়েছেন সুনীল মণ্ডল, এনারও কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প নেই, তাই বর্ধমান ইস্ট অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। বিজেপি সাংগঠনিকভাবে ভীষণ দুর্বল রয়েছেন বর্ধমানে যাও বা সিপিএম এর প্রভাব ছিল, কিন্তু যেহেতু বর্তমান সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেস, আর এটা লোকসভা ভোট, আপনাদেরকে বারবার বলছি লোকসভার বিধানসভার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, এখানে দুরকম ফ্যাক্টর কাজ করে, তাই বর্ধমান ইস্টকে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। নেক্সট বর্ধমান দুর্গাপুর, আপনাদেরকে এই সিটটাকে নিয়ে জানিয়ে দিই বিজেপি স্ট্রং আছে অতি অবশ্যই, কিন্তু সেখানেও দেখতে গেলে একটা টাফ ফাইট হবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আবার বলছি বর্ধমান দুর্গাপুরে যদি মোদি ওয়েভ কাজ করে, যাকে বলা হয় মোদি লহর, তাহলে কিন্তু হালকা স্লাইড করে বিজেপির বেরোনো খুব স্বাভাবিক। তাই আমার ওপিনিয়ন পোল ওয়াইজ বর্তমান পরিস্থিতির দিকে নজর দেখে বর্ধমান দুর্গাপুরকে আমি বিজেপির খাতায় দিতে চলেছি। নেক্সট আপনাদের সামনে আনবো আমি ব্যারাকপুরের বিষয়টাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনারা খুব ভালো করে জানেন অর্জুন সিং, যিনি নিজে কিন্তু তৃণমূল কংগ্রেসে রয়েছেন, ওনার ছেলে আবার বিজেপিতে। এখানে অর্জুন সিং যেহেতু তৃণমূল কংগ্রেসে, আর তার পাশাপাশি অর্জুন সিং এর একটা প্রভাব যথেষ্ট রয়েছে, তো এখানে বলতেই হয় যদি তৃণমূল কংগ্রেসের দিক থেকে অর্জুন সিং টিকিট পান তাহলেও বেরোনোর চান্সেস রয়েছে। বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল, সুতরাং এখানে পুরো পরিস্থিতি ডিপেন্ড করবে কাকে টিকিট দেওয়া হবে তার উপর। আর তৃণমূল কংগ্রেস থেকে যদি অর্জুন সিং দাঁড়ান তাহলে অতি অবশ্যই ওনার প্রভাব যথেষ্ট, তাই এই সিটটাকে আমি তৃণমূল কংগ্রেসের দিকে দিতে চলেছি। তারপরেও আবার বলবো টাফ ফাইট হবে, যদি একটু এদিক ওদিক হয় তাহলে বিজেপিও কিন্তু পেতে পারে, কিন্তু আমার ওপিনিয়ন পোল ওয়াইজ আমি এটাকে তৃণমূল কংগ্রেসের খাতায় দিতে চলেছি। নেক্সট আমি যাব বসিরহাট নুসরাত জাহান, আপনারা প্রত্যেকেই জানেন, আর অনেকেই আমার বলার আগে নিজেরাই গেস করে ফেলেছেন যে নুসরাত জাহানকে নিয়ে সাধারণ মানুষজন কিন্তু ভীষণভাবে ক্ষোভে ভুগছেন, ওনাকে একদমই পছন্দ করছেন না। এটাও আমি আবার বলবো বসিরহাটে বিজেপি সাংগঠনিকভাবে কিন্তু দুর্বল, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নুসরাত জাহানের প্রতিও মানুষের কিন্তু সেইভাবে আর আস্থা নেই, নুসরাত জাহানের কাজের প্রতি সেইভাবে আর আস্থা নেই। যদি তৃণমূল কংগ্রেস এখানে নুসরাত জাহানের জায়গায় অন্য কাউকে টিকিট দেন তাহলে অতি অবশ্যই বলতেই হয় তৃণমূল কংগ্রেস। যদি বিজেপির দিক থেকে কে টিকিট পাবেন সেটাও একটা দেখার বিষয়, কিন্তু আমার ওপিনিয়ন পোল ওয়াইজ আর বর্তমান পরিস্থিতি দেখে নুসরাত জাহানের জায়গায় যদি তৃণমূল কংগ্রেস অন্য কোনো ক্যান্ডিডেটকে টিকিট দেয় তাহলে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি আপনাদের সামনে যাব বীরভূম। এখানে কিন্তু আবার শতাব্দী রায়ের প্রতি সাধারণ জনগণের ভীষণ ক্ষোভ। আমরা প্রত্যেকেই দেখেছিলাম, বেশ কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে শতাব্দী রায়কে ঘিরে অনেক রকম প্রশ্ন করা হয়েছিল, ওনার কাজকে নিয়ে কে কি ফ্যাসিলিটিস পাচ্ছে না সেই অনেক রকম অভিযোগ, অর্থাৎ শতাব্দী রায়ের ওপর কিন্তু বীরভূমের লোকজনের আর আস্থা নেই। দুধ কুমার মণ্ডলের অ্যাকসেপ্টেন্স অনেক বেশি, আমাকে হোয়াটসঅ্যাপেও অনেকেই জানিয়েছেন বীরভূমকে নিয়ে যে দুধ কুমার মণ্ডল আগেও যেমন ফাইট দিয়েছিলেন এইবারও যদি সেইভাবেই টক্কর দেন তাহলে দুধ কুমার মণ্ডলের জন্য বেরিয়ে যাওয়াটা খুব ইজি হবে। আর করাপশনের দিক থেকেও বীরভূম যদি আপনারা দেখে থাকেন তাহলে অতি অবশ্যই এত বড় একটা ফেস জেলে যাওয়ার পর অতি অবশ্যই বিজেপির একটা দবদবা কিন্তু বীরভূমে মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই আমি বলতে বাধ্য হচ্ছি আমার ওপিনিয়ন পোলার বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুধ কুমার মণ্ডল যদি বিজেপি থেকে টিকিট পায় বা যদি ভালো ফেস কোনো বীরভূম থেকে টিকিট পায় তাহলে অতি অবশ্যই বিজেপি, তাই বীরভূমকে আমি অতি অবশ্যই বিজেপির খাতায় দিতে চলেছি।
নেক্সট আসবো বিষ্ণুপুর সৌমিত্র খাঁ, ওনাকে নিয়ে আবার ওনার কাজ দেখে বিজেপি সাংগঠনিকভাবে স্ট্রং হলেও বিষ্ণুপুরে বিজেপি যথেষ্ট স্ট্রং থাকার পরেও সৌমিত্র খাঁয়ের প্রতি মানুষজনের খুব একটা আস্থা নেই। তাই এখানেও কিন্তু ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করবে যে কি হবে কি না হবে। আমি আবার বলছি, বিজেপি থেকে যদি সৌমিত্র খাঁকে টিকিট না দিয়ে অন্য কাউকে টিকিট দেওয়া হয় তাহলে অতি অবশ্যই বিজেপি জিতবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমান পরিস্থিতি যেহেতু সৌমিত্র খাঁয়ের প্রতি অনেক লোকের ক্ষোভ, আর আমাকে বেশ কিছু মানুষ হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, সেই দিকে নজর রেখে বিষ্ণুপুরকে আমি তৃণমূল কংগ্রেসের খাতায় দিতে চলেছি। নেক্সট বোলপুরের সাংসদ আপনারা জানেন অসিত কুমার মাল, ওনার অ্যাকসেপ্টেন্স একদমই নেই, যার জন্য বোলপুরকে আমি অতি অবশ্যই বিজেপির খাতায় বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিজেপির খাতায় দিতে চলেছি। নেক্সট কোচবিহারে আপনারা জানেন নিশীথ প্রামাণিক, ওনাকে নিয়ে তো কোনো কথা হবে না, কারণ বিজেপি ওখানে যথেষ্ট স্ট্রং। নিশীথ প্রামাণিকের জন্য আরও বেশি যদি বলে থাকি, বিজেপি হিউজ পরিমাণ ভোটে ওখানে জিততে পারেন, বিপুল পরিমাণ, প্রায় 1 লাখের ওপর যেতে পারে যদি সেটা বলে থাকি তাহলে সেটাও ভুল নয়। তাই কোচবিহার বিজেপি। নেক্সট দার্জিলিং, আপনারা খুব ভালো করে জানেন সেই দার্জিলিং, আমার বলার সঙ্গে সঙ্গে হয়তো আপনারা গেস করে ফেলেছেন যে দার্জিলিংয়ে কে জিততে পারে, কারণ পাহাড়ের রাজনীতি কিন্তু অন্যরকম। আর তৃণমূল কংগ্রেসের যদি মানে আগেকার পরিস্থিতি দেখি, অত দূর যাওয়ারই দরকার নেই, যদি লাস্ট আমরা 4-5 মাসের পরিস্থিতি দেখি তাহলে তৃণমূল কংগ্রেস খারাপ থেকে খারাপ পজিশনে গিয়েছে। দার্জিলিংয়ে ভীষণ ক্ষোভ রয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে, তাই অতি অবশ্যই বিজেপি দার্জিলিংয়ের দিকে বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে বিজেপির খাতায় দিতে চলেছি। নেক্সট আপনাদেরকে বলবো ডায়মন্ড হারবার, ওখানকার সাংসদ রয়েছেন আপনারা খুব ভালো করে জানেন অভিষেক ব্যানার্জি, যেনার যদি বলে থাকি প্রভাবশালী নেতা, তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা অনুযায়ী অতি অবশ্যই অভিষেক ব্যানার্জিকে তো জিততেই হবে, সেখানে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সাংসদের কথায় যাই তাহলে পার্লামেন্টে অভিষেক ব্যানার্জির অ্যাটেন্ডেন্স কিন্তু 10%। এবার সেখানকার মানুষজন ডিসাইড করবেন যে কাকে ভোট দেবেন কাকে দেবেন না, সে বিষয়ে আমার কোনো কথা বলার নেই। বর্তমান পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে অতি অবশ্যই এই সিটটাকে আমি তৃণমূল কংগ্রেসের খাতায় দিতে চলেছি। নেক্সট আমি আপনাদের সামনে নিয়ে আসবো দমদম সৌগত রায়। হ্যাঁ, ইনি সেই সৌগত রায় যেনার পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, কিন্তু এখানে বলতেই হয় বিজেপির সাংগঠনিকভাবেও কিন্তু সেইভাবে স্ট্রং নয়। সৌগত রায়ের যেহেতু কথা উঠলো, তাই আমি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করতে চাই, যেখানে সৌগত রায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকে মাল বলে সম্বোধন করেছেন। ডিটেল ওপিনিয়ন পোলে আবার যাওয়ার আগে ভিডিওটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। শুনলাম যে মন্ত্রী চলে গিয়েছে, মন্ত্রীকে ফালতু আমাদের সাথে দাদা দাদা বলে কথা বলে মন্ত্রী, সে ব্যাপার নয়। ওই ইংরেজিতে কোনো ফাইল সই করতে পারে না সাধ্বী নিরঞ্জন জ্যোতি, ও কোনো ফাইল ওকে ইংরেজিতে দিলে ও সেক্রেটারির হিন্দিতে বুঝিয়ে দিতে হয়। এইসব কি মাল আমি জানি, এদের তো দেখছি পার্লামেন্টে একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, ছেড়ে দিন। কিন্তু শুনতেই পেলেন আপনারা মুখের ভাষা, সৌগত রায়ের একজন প্রতিমন্ত্রীকে উনি মাল বলে সম্বোধন করছেন। তাহলে এখানে বলতেই হয় তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই এই বিষয়ে নজর রাখবেন, আর সৌগত রায়কে যদি টিকিট দিয়ে থাকেন তাহলে পরিস্থিতি কোন দিকে ঘুরবে আমার জানা নেই। কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি, যেহেতু বিজেপি সাংগঠনিকভাবে সেইভাবে দমদমে স্ট্রং নয়, তাই বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে দমদমকে আমি তৃণমূল কংগ্রেসের খাতায় দিতে যাব। তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, অভিষেক ব্যানার্জির সঙ্গেও কিন্তু সৌগত রায়ের সেইভাবে মতের মিল হয় না, তাই অতি অবশ্যই বলতেই হয় যে সৌগত রায় যদি টিকিট পান তাহলে পরিস্থিতি অন্যদিকে ঘুরতেও পারে। কিন্তু আমার ওপিনিয়ন পোল আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী দমদম তৃণমূল কংগ্রেস। নেক্সট আমি আপনাদের সামনে তুলে ধরবো ঘাটাল। অতি অবশ্যই বলতেই হয় ঘাটালকে নিয়ে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি কন্টেস্ট হয়ে থাকে তাহলে অতি অবশ্যই বিজেপি জিতবে, কারণ ঘাটালে বিজেপির অবস্থাও কিন্তু খুব খারাপ নয়। ঘাটাল থেকে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছেন। কিন্তু আবার আরেকটা কথা উল্লেখযোগ্য যে এখানে দেব ফ্যাক্টর কাজ করে। যদি ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দেব আবার টিকিট পান তাহলে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস। বর্তমান পরিস্থিতি আর আমার ওপিনিয়ন পোল ওয়াইজ দেব ফ্যাক্টরকে মাথায় রেখে ঘাটালকে আমি তৃণমূল কংগ্রেসের খাতায় দিতে চলেছি। নেক্সট আমি আসবো হুগলি। অতি অবশ্যই আপনারা জানেন
লকেট চ্যাটার্জি। আর অতি অবশ্যই উনি মাঝখানে ডিঅ্যাক্টিভেট হলেও এখন আবার অ্যাক্টিভেট হয়ে গেছেন, আর লকেট চ্যাটার্জি আবার আগের মতোই কাজ করতে লেগেছেন। হুগলিতে ওনার বেশ অ্যাকসেপ্টেন্স বেড়েছে, যার জন্য বিজেপি সাংগঠনিকভাবেও যথেষ্ট স্ট্রং হয়েছে। তাই হুগলি অতি অবশ্যই বিজেপি। নেক্সট যাব হাওড়া। হাওড়াতে কোনো কথা হবে না, তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই। মমতা ব্যানার্জি ফ্যাক্টর হিউজভাবে কাজ করে, যার জন্য এখানে অতি অবশ্যই হাওড়াকে নিয়ে বেশি ডিটেলে যাওয়ারই দরকার নেই, অতি অবশ্যই তৃণমূল কংগ্রেস হাওড়া থেকে। নেক্সট যাব কলকাতা উত্তর। কলকাতা উত্তরে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই, তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী তৃণমূল কংগ্রেস। কলকাতা দক্ষিণ যদি দেখে থাকি তাহলে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারাসাত, হাওড়া, এখানে মমতা ব্যানার্জি ফ্যাক্টর কাজ করে, যার জন্য অতি অবশ্যই মমতা ব্যানার্জির একটা দাপট রয়েছে। তাই বলতেই হয় কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস ইজিলি বেরিয়ে যাবে। তাই কলকাতা দক্ষিণও বর্তমান পরিস্থিতি অনুযায়ী তৃণমূল কংগ্রেস। নেক্সট কৃষ্ণনগর, মহুয়া মৈত্র। আপনারা প্রত্যেকেই জানেন মহুয়া মৈত্র আগেও কিন্তু বিরাট কিছু ভোটের মার্জিনে জেতেননি, আর ইভেন এখনকার বর্তমান পরিস্থিতি মহুয়া মৈত্রর ভীষণ খারাপ, যার জন্য এখন বলতেই হয় কৃষ্ণনগরে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যাবার চান্সেস অনেক বেশি। ক্যান্ডিডেট চুজিং এর ওপর অনেকটা ডিপেন্ড করবে পুরো বিষয়টা, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমার ওপিনিয়ন পোল অনুযায়ী অতি অবশ্যই কৃষ্ণনগর বিজেপি। নেক্সট আমি যাব মালদা উত্তর। মালদা উত্তর এমন একটা সিট যেখানে কিন্তু ভোট কাটাকাটিতে বিজেপি বেরিয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি, তাই আমার ওপিনিয়ন পোল অনুযায়ী মালদা উত্তরকে আমি বিজেপির খাতায় ফেলবো। নেক্সট যাব মালদা দক্ষিণ। আপনাদেরকে পঞ্চায়েত ভোটকে আমি একবার মনে করিয়ে দিতে চাই, যেখানে কিন্তু কংগ্রেস নিজেকে দেখিয়েছে যে মালদা দক্ষিণে যথেষ্ট দাপট রাখে। এবার ভোট কিভাবে হয়েছে কি না, খুঁটিনাটি সব বিষয়টাই আপনারা জানেন, ওইটাকে নিয়ে আমি আবার টানতে চাই না ভিডিও, যার জন্য মালদা দক্ষিণে অতি অবশ্যই বলবো কংগ্রেস বেরিয়ে যেতে পারে। আমার বর্তমান পরিস্থিতি আর আমার ওপিনিয়ন পোল অনুযায়ী আমি মালদা দক্ষিণকে কংগ্রেসের খাতায় ফেলবো। নেক্সট যাব মথুরাপুর। মথুরাপুরে অতি অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই, তৃণমূল কংগ্রেস আর বিজেপিও সাংগঠনিকভাবে একদম স্ট্রং নয়, তাই মথুরাপুর তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর, দিলীপ ঘোষ। আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন দিলীপ ঘোষ বিপুল পরিমাণে অলরেডি জিতেছিলেন, এখনো পর্যন্ত পরিস্থিতি দিলীপ ঘোষের বিজেপির হয়ে যথেষ্ট ভালো। বিজেপি সাংগঠনিক দিক থেকেও মেদিনীপুরে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, যার জন্য বর্তমান পরিস্থিতি আমার ওপিনিয়ন পোল অনুযায়ী বিজেপি মেদিনীপুর। নেক্সট যাব মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোনো কথা হবে না, তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প নেই, ভীষণ ভালোভাবে স্ট্রং রয়েছে তৃণমূল কংগ্রেস, তাই মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব পুরুলিয়া। পুরুলিয়া এমন একটা সিট যেখানে কিন্তু অতি অবশ্যই বিজেপি সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং, বিজেপির প্রভাবও যথেষ্ট ভালো রয়েছে, যার জন্য যথেষ্ট ভালো মার্জিনে, আমি আবার বলছি ভালো মার্জিনে বিজেপির জেতার চান্সেস রয়েছে। বর্তমান পরিস্থিতি আমার ওপিনিয়ন পোল অনুযায়ী পুরুলিয়া বিজেপি। রায়গঞ্জ, দেবশ্রী চৌধুরী। লড়াকু নেত্রী হিসেবে বিজেপি রায়গঞ্জ পেতে পারে, এটা যদি আমি বলে থাকি তাহলে সেটাও ভুল না। আমার ওপিনিয়ন পোল আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী অতি অবশ্যই রায়গঞ্জকে আমি বিজেপিতে দেব, কিন্তু এখানে একটা বড়সড় ফ্যাক্টর কাজ করছে, সিপিএম ফ্যাক্টর। সিপিএম যদি নিজের ঠিকঠাক ক্যান্ডিডেট দেয় তাহলে পরিস্থিতি অনেক দিকেই ঘুরতে পারে, ভোট কাটাকাটিতে বিজেপিও বেরোতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে রায়গঞ্জকে অতি অবশ্যই আমি বিজেপির খাতায় ফেলবো। নেক্সট যাব রানাঘাট। জগন্নাথ সরকার যথেষ্ট দাপট রাখছেন, যথেষ্ট পপুলার একজন নেতা, তার পাশাপাশি বিজেপিও সাংগঠনিকভাবে যথেষ্ট স্ট্রং, তাই রানাঘাট অতি অবশ্যই বিজেপি। নেক্সট শ্রীরামপুর। শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি, আর কল্যাণ ব্যানার্জি কোথাও না কোথাও মানুষজনের মন থেকে একদম মুছে যাচ্ছেন, ওনার পপুলারিটি দিন প্রতিদিন কমছে, যার জন্য শ্রীরামপুরে বলবো না যে বিজেপি জিততে পারে, কারণ ওখানে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে যথেষ্ট স্ট্রং রয়েছে। আমার ওপিনিয়ন পোল আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী অতি অবশ্যই শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল কংগ্রেসকেও ক্যান্ডিডেট ভেবেচিন্তে দিতে হবে। তারপর নেক্সট যাব তমলুক। তমলুককে নিয়ে কথা উঠলেই অতি অবশ্যই শুভেন্দু অধিকারীর কথা আপনাদের মাথায় চলেই এলো। যদি তমলুককে শুভেন্দু অধিকারীর গড় বলে থাকি তাহলে সেটাও খুব একটা ভুল না।
তৃণমূল কংগ্রেসে যখন শুভেন্দু অধিকারী ছিলেন তখন তৃণমূল কংগ্রেস প্রায় 7 লক্ষের ওপর ভোট ওখান থেকে এনেছিল। এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে, তাই পুরো পরিস্থিতি কি হতে চলেছে, নাকি টাফ ফাইট হতে চলেছে, পুরো বিষয়টাই আমাদের নজরে থাকবে। কিন্তু তারপরেও তমলুকে বিজেপি যথেষ্ট স্ট্রং। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমার ওপিনিয়ন পোল অনুযায়ী তমলুক আমি বিজেপির খাতায় ফেলতে চলেছি। নেক্সট যাব উলুবেড়িয়া। সেখানে তৃণমূল কংগ্রেস যথেষ্ট স্ট্রং সাংগঠনিক দিক থেকে। ওখানে তৃণমূল কংগ্রেসের বিকল্প কেউ নেই, তাই অতি অবশ্যই উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস। নেক্সট আপনাদের সামনে নিয়ে আসি যাদবপুরের বিষয় অতি অবশ্যই বলতেই হয়, তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প নেই। সিপিএম এর গড় হবার পরেও আইএনডিআই অ্যালায়েন্সের চুক্তি অনুযায়ী সিপিএম কিন্তু সম্পূর্ণভাবে এখন ডিঅ্যাক্টিভেট। বিজেপিও সাংগঠনিকভাবে নিজের গড় এখনো পর্যন্ত যাদবপুরে তৈরি করে উঠতে পারেনি, যার জন্য তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমার ওপিনিয়ন পোল অনুযায়ী অতি অবশ্যই যাদবপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব আমরা জলপাইগুড়ি জয়ন্ত রায়। ওনার অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে ভীষণ ভালো, ওনাকে মানুষজন খুব পছন্দও করেন, ওনার কাজের প্রতিও মানুষজনের যথেষ্ট নিষ্ঠা রয়েছে, যার জন্য জলপাইগুড়ি বর্তমান পরিস্থিতি অনুযায়ী অতি অবশ্যই বিজেপির দিকেই যেতে চলেছে। নেক্সট আমি আপনাদের সামনে আনবো জঙ্গিপুরে বলতেই হবে তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই, তাই এটাতে ডিটেল আপনাদের কাছে কি তুলে ধরবো আপনারা নিজেরাই বুঝতেই পারছেন। জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব জয়নগরেও কিন্তু সেইভাবে সাংগঠনিকভাবে বিজেপি স্ট্রং নয়, তাই তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব আমি ঝাড়গ্রামটাই কিন্তু বিজেপি যেমনভাবে টক্কর দিতে চলেছে, তৃণমূল কংগ্রেসও টক্কর দিতে চলেছে, অর্থাৎ পুরো পরিস্থিতিই কিন্তু ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করবে, কারণ একটা টাফ ফাইট হতে চলেছে ঝাড়গ্রামে। তারপরেও বলবো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আর আমার ওপিনিয়ন পোল অনুযায়ী ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেস। নেক্সট যাব কাঁথির বিষয় আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। কাঁথির নাম মাথায় আসতেই শুভেন্দু অধিকারীর কথা মনে পড়লো। অতি অবশ্যই কাঁথি শুভেন্দু অধিকারীর বাড়ি, যার জন্য অধিকারী পরিবারের একটা ফ্যাক্টর ভীষণভাবে কাজ করে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী শুভেন্দু অধিকারীকে যেহেতু আমরা খুব ভালো করে বুঝতে পারছি উনি যে লেভেলে কাজ করছেন বিজেপির হয়ে, তাই অতি অবশ্যই বলতেই হয় কাঁথি বিজেপি। যাই হোক, আজকে এই পর্যন্তই 42টা সিটের ডিটেল আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আপনারা জানান যে টোটালে বিজেপি, তৃণমূল কংগ্রেস আর সিপিএম কে কটা সিট পেয়েছে, অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি নিজে পড়ি, আর এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ভ্যালুয়েবল। যাই হোক, নেক্সট সার্ভে অতি অবশ্যই আসবে লোকসভার আগে। আপনাদেরকে যেমন কথা দিয়েছি প্রত্যেক মাসে আমি ওপিনিয়ন পোল নিয়ে উপস্থিত হব, তাও আবার প্রত্যেকটা সিটের ডিটেল আলোচনা নিয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ, সেখানে গিয়ে ফলো করুন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যা হবে স্পষ্ট হবে।